হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই বইটার উপর ফলো করে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছিলাম ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, তাতে আমরা আজকে আবার কন্টিনিউ করব এবং আগের দিনে যে চ্যাপ্টারটা হাফ হয়ে রয়েছে, অর্থাৎ আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, সেটাকে আজকে কন্টিনিউ করব এবং আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো তোমরা তার আগে আমি ক্লাস শুরু করার আগে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে চাই, যেখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে। যেখানে তোমাদের সুবিধা হবে সেগুলোতে ফলো করো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে যদি তোমাদের কোনো মেসেজ বা কোনো কিছু করা জানার প্রয়োজন থাকে, কোশ্চেন থাকে, তাহলে এখানে গ্রুপে গিয়ে মেসেজ করতে পারবে। আর ফেসবুক পেজেও তোমরা মেসেজও করতে পারবে, প্লাস তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমাদের যেটা সুবিধা তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও এই চ্যানেলের যে একদম লাস্টে দেখবে অ্যাবাউট বলে একটা জায়গা রয়েছে, সেই অ্যাবাউটে গেলে প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কগুলোর উপর ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই চ্যানেলগুলো পেয়ে যাবে। তো তোমাদের সুবিধা মতো সেটা তোমরা করে নিও। আর প্লে লিস্ট, এই চ্যানেলের প্লে লিস্টে যদি তোমরা যাও, আমার বানানো সমস্ত ভিডিও দেখতে পারবে। আমি আলাদা আলাদা সেকশন করে প্রত্যেকটা প্লে লিস্ট বা প্রপারলি সাজিয়ে রেখেছি, যেভাবে তোমাদের পড়তে হবে প্রথম থেকে শেষ অবধি পরপর এইভাবেই আমি ভিডিওগুলো সাজিয়ে রেখেছি। তো তোমরা গিয়ে একটু ফলো করে নাও প্লেলিস্টটা। এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে এগুলো পেয়ে যাবে। প্রতি শুক্র শনি রবিবার রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নিচ্ছি। লাইভ ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, এবং কোশ্চেন অ্যান্সার যদি তোমরা আগের ভিডিওগুলো মানে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো এই প্লেলিস্টের মধ্যে রয়েছে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। আর যদি ভবিষ্যতের ক্লাসগুলোতে, এর পরের সপ্তাহ থেকে যে ক্লাসগুলো এখন চলছে সেগুলোতে যদি জয়েন হতে চাও, তাহলে রাত্রি 9টায় এই চ্যানেলে অবশ্যই থেকো, লাইভ থেকো, তাহলে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তো নতুন যারা, তাদেরকে বলছি, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, যদি তোমরা এখান থেকে কিছু সুবিধা পেয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে এগুলো, এই ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যদি ভালো লাগে একটু লাইক করো। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করবো। ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, আমরা এটাই আগের দিন চ্যাপ্টার নাম্বার 3 এটা কন্টিনিউ করছিলাম, মানে আগের দিন শুরু করেছিলাম, আজকে কন্টিনিউ করবো পার্ট 2 এখানে। অর্থাৎ আমাদের দেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে আমরা আলোচনা করব। আগের দিন আমরা কিছু বৈশিষ্ট্য দেখে এসেছি, তারপর থেকে আজকে শুরু করব। তো আগের দিনেরটা না দেখলে অবশ্যই আগে দেখে নাও, কারণ নয়তো অসুবিধা হবে। তো আজকের যে বৈশিষ্ট্য দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে এই সেকুলার স্টেট। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ, বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। অর্থাৎ আমাদের দেশের কোনো পার্টিকুলার ধর্ম নেই। আমাদের সংবিধান বলেনি যে এই দেশটা একটা হিন্দু দেশ বা এই দেশটা একটা মুসলিম কান্ট্রি, এরকম কিছু বলা নেই। তো সমস্ত ধর্ম এখানে সমানভাবে থাকতে পারবে, এরকম একটা ব্যবস্থা আমাদের সংবিধান করেছে। তো এটা একটা বড় বৈশিষ্ট্য আমাদের সংবিধানের। তো এখানে কি বলা হচ্ছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্যান্ডস ফর এ সেকুলার স্টেট। আমাদের সংবিধান আমাদের বলছে যে আমাদের দেশটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ বা সেকুলার দেশ। হেন্স it does not uphold any particular religion as the official religion of Indian state. পৃথিবীতে বহু দেশ রয়েছে যাদের পার্টিকুলার একটা ধর্ম রয়েছে, তাদের অফিসিয়াল রিলিজিয়ন রয়েছে, সরকারি ধর্ম রয়েছে। আমাদের দেশে সেরকম কোনো ধর্ম নেই। যেমন বিভিন্ন দেশে তোমরা দেখতে পাবে, যেমন পাকিস্তান হচ্ছে মুসলিম কান্ট্রি, নেপাল যদি বলো তাহলে এটা একটা হিন্দু কান্ট্রি, এরকম ভাবে অফিসিয়াল রিলিজিয়ন রয়েছে, যেটা আমাদের এখানে নেই। এবার আমাদের দেশের যে কোনো পার্টিকুলার ধর্ম নেই, আমরা একটা আমাদের সংবিধান যে সেকুলার স্টেট, এটা কোথা থেকে আমরা জানতে পারছি? নিশ্চয়ই সংবিধানের মধ্যে কিছু কিছু জায়গাতে এটা বলা রয়েছে, সেইগুলো থেকে আমরা জানতে পারছি। তো কোথায় কোথায় বলা রয়েছে সেইগুলো এখানে বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে, দ্য টার্ম সেকুলার ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনী আইন। এই সংবিধান সংশোধনী আইনগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো 42তম সংবিধান সংশোধনী আইনে, যেটা 1976 খ্রিস্টাব্দে এটা পাবলিশ হয় বা পাস হয়, সেখানে এই ধর্ম নিরপেক্ষ বা সেকুলার শব্দটাকে যোগ করা হয় কোথায়? প্রিএম্বেলে। অর্থাৎ আমাদের প্রিএম্বেল বা প্রস্তাবনা, প্রিএম্বেলের বাংলা হচ্ছে প্রস্তাবনা। তো এই প্রস্তাবনার মধ্যেই এই সেকুলার শব্দটা বা ধর্মনিরপেক্ষ শব্দটা 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে অ্যাড করা হচ্ছে। তো
এই জিনিসটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব যখন আমরা প্রস্তাবনা সম্পর্কে পার্টিকুলার এই চ্যাপ্টারটাই দেখবো, প্রিএমবেল চ্যাপ্টার যখন পড়বো তখন জানবো। কিন্তু এখানে এগুলো বলার কারণ হচ্ছে আমাদেরকে পরিচিত করে রাখা, এই এই জিনিসগুলো হয়েছে বৈশিষ্ট্যর মধ্যে এগুলো বলে দেওয়া। এবার প্রথম এই জিনিস থেকে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের সংবিধান পার্টিকুলারলি বলে দিচ্ছে যে আমাদের কোনো ধর্ম নেই, আমরা সেকুলার শব্দটাই অ্যাড করে দিচ্ছে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। সেকেন্ড কি বলা হচ্ছে, দ্য প্রিএমবেল secures to all citizens of India liberty of belief, faith and worship. ওকে, লিবার্টি শব্দের অর্থ বাংলা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা, তো এই স্বাধীনতা দিচ্ছে, কিসের স্বাধীনতা দিচ্ছে? বিলিফ, ফেথ, ওয়ার্শিপ। বিলিফ, ফেথ এবং ওয়ার্শিপ। বিলিফ শব্দের বাংলা হচ্ছে বিশ্বাস, ফেথ হচ্ছে আস্থা, আর ওয়ার্শিপ মানে পুজো করা। আমরা কাকে পুজো করব, আমরা কিভাবে পুজো করব, আমরা কোন দেবতার ওপরে কার ওপরে বিশ্বাস রাখবো, আস্থা রাখবো, এই জিনিসগুলোর জন্য আমরা পুরোপুরি স্বাধীন ভারতের নাগরিক। এটা নিজেরা নিজেদের মতো করে করতে পারবে, তো এটা তাদের হাতে রয়েছে, এটার জন্য তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। তো সেকেন্ড, এখান থেকেও আমরা বুঝতে পারছি যে আমাদের সংবিধান কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। থার্ড, the state shall not deny to any person equality before the law or equal protection of the law. আর্টিকেল 14, 14 নম্বর আর্টিকেলে এই জিনিসটা বলা হয়েছে যে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল এটার মানে হচ্ছে আমাদের দেশের সমস্ত মানুষ সংবিধানের সামনে বা আইনের সামনে সমান। সে একজন গরিব হতে পারে, বড়লোক হতে পারে, সে একজন হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তার ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সে সমান, আইনের চোখে সবাই সমান। তো এটা একটা জিনিস, যদিও এখানে পার্টিকুলারলি বলে দেওয়া হয়নি ধর্মীয় ব্যাপারে সকলের সমান, কিন্তু বোঝা যাচ্ছে যে যাই হোক না কেন, সেটা ধনী হোক, বড়লোক হোক, জাত হোক বা ধর্ম হোক, সমস্ত জিনিসে সমান, এটা বলা হচ্ছে। আর এরপরে যেটা বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল শব্দটার অর্থ হচ্ছে প্রত্যেকে, সেটা জাতি, ধর্ম, বর্ণ, অর্থ সমস্ত নির্বিশেষে সকলে আইনের দ্বারা সমানভাবে প্রোটেক্টেড, অর্থাৎ সকলে আইনের মাধ্যমে সুরক্ষিত। প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা, সুরক্ষিত। তো এইভাবে আমাদের বলছে আমাদের দেশ একটা সেকুলার স্টেট। ডি মানে হচ্ছে ফোর্থ, যেখানে বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন। কোনো ধর্মীয় কারণে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। ডিসক্রিমিনেট মানে হচ্ছে বৈষম্য। ওকে, বাংলা হচ্ছে বৈষম্য, অর্থাৎ কোনো ধর্মীয় কারণে কাউকে বৈষম্য, কারোর প্রতি বৈষম্য দেখানো যাবে না, মানে দেখাবে না স্টেট, রাষ্ট্র। স্টেট শব্দের অর্থ এখানে সমস্ত জায়গাতে হচ্ছে রাষ্ট্র, রাজ্য নয় কিন্তু। তো রাষ্ট্র এখানে বলছে যে কনস্টিটিউশন বলছে যে রাষ্ট্র কোনোভাবেই বৈষম্য করতে পারবে না ধর্মীয় কারণে। অর্থাৎ কোনো একজনের ধর্ম পার্টিকুলার, কোনো একটা ধর্ম হওয়ার কারণে তার জন্য স্পেশাল ব্যবস্থা, অন্য একজনের অন্য ধর্ম বলে তার জন্য স্পেশাল ব্যবস্থা, তার জন্য কোনো ব্যবস্থা নেই, এরকম জিনিস কিছু করা যাবে না, সকলের সমান। ইকুয়ালিটি অফ, এবং লাস্ট যেটা বলা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন অফ দ্য পাবলিক এমপ্লয়মেন্ট, আর্টিকেল 16। আগেরটা ছিল হচ্ছে আর্টিকেল 15, এটা হচ্ছে আর্টিকেল 16। এই সমস্তগুলো আমরা কখন পড়বো? আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের চ্যাপ্টার পড়বো, এইগুলোকে এই সমস্তগুলোকে ডিটেলসে আলোচনা করবো। এখানে জাস্ট ওভারভিউ একটা দেওয়া হয়েছে। তো 16 নম্বর আর্টিকেলের মাধ্যমে বলা হচ্ছে যে সরকারি যে চাকরিগুলো রয়েছে সেইগুলোতে সমস্ত সিটিজেন বা সমস্ত নাগরিকের সমান অধিকার রয়েছে। কেউ আলাদা কোনো স্পেশাল সুবিধা পাবে না, মানে ধর্মীয় কারণে কোনো সুবিধা বা এরকম কিছু পাবে না। আবার তার এক্সেপশনও রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো, যেমন এসসি এসটি ওবিসিদের আলাদা ছাড় দেওয়া বা এরকম ব্যাপারটা, ওটা সম্পূর্ণ আলাদা। কিন্তু সকলকে একটা সমান অধিকার, সমান অপরচুনিটি দেওয়ার করা হয়েছে আমাদের সংবিধানের মাধ্যমে। তো এইগুলো বলছে আমাদের স্টেট একটা সেকুলার স্টেট। ওকে, নেক্সট হচ্ছে, এটা হবে না, এটা হবে, মানে এর পরেই কন্টিনিউ করা হচ্ছে। এখানে আমরা অবধি দেখলাম, এটা হবে হচ্ছে এফ, এটা জি, এটা এইচ, এটা আই। অর্থাৎ আরো কোথায় কোথায় বলা হয়েছে যে আমাদের যে
সংবিধান সেটা একটা সেকুলার, আমাদের দেশ একটা সেকুলার দেশ, এগুলো এখানে বলা আছে। ফিফথ মানে এফ মানে হচ্ছে sixth, all persons are equally entitled to freedom of conscience and the right to freely profess, practice and propagate any religion। 25 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে কেউ তার নিজের ধর্ম নিজের মতো করে, নিজের বিশ্বাসে বা নিজের মতো করে পালন করতে পারবে, এতে কেউ কাউকে বাধা দিতে পারবে না। ওকে, তো 25 নম্বর আর্টিকেল এটা বলছে। এরপরে বলা হচ্ছে কি এভরি রিলিজিয়াস denomination or any of the section shall have the right to manage its religious affairs। ওয়ান টাইম সেম কথা এখানে বলা হচ্ছে, একটু আলাদা। এখানে বলা হচ্ছে শ্যাল হ্যাভ দ্য রাইট টু ম্যানেজ ইটস রিলিজিয়াস অ্যাফেয়ার, তার ধর্মীয় যে আচার আচরণগুলো রয়েছে সেইগুলোতে ফ্রিলি ম্যানেজ করতে পারবে, সেইগুলো সে নিজের মতো করে পালন করতে পারবে, এখানে কেউ কাউকে বাধা দিতে পারবে না। আর্টিকেল 26 এটা বলছে নো পার্সন শ্যাল বি কম্পেলড টু পে এনি ট্যাক্স ফর দ্য প্রমোশন অফ এ পার্টিকুলার রিলিজিয়ন। আর্টিকেল 27 27 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে কোনো পার্টিকুলার ধর্মের জন্য প্রপার কোনো ট্যাক্স হবে না, যে এই ধর্ম পালন করার জন্য তোমাকে একটা ট্যাক্স দিতে হবে। যেমন আগেকার দিনে বা প্রাচীন কালে মধ্যকালীন ভারতে ছিল জিজিয়া ট্যাক্স, বা এরকম পার্টিকুলার কোনো ধর্ম বা এই কোনো কারণে এরকম কোনো ট্যাক্স এখান থেকে মানে রাষ্ট্র চাইলে নিতে পারবে না, বা কেউ পারবে না, শুধু রাষ্ট্র নয় কেউ পারবে না, রাষ্ট্রের মধ্যে কেউ পারবে না, এটা বলা হয়েছে। তারপর আছে নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন বাই স্টেট। রাষ্ট্র যে বা সরকার যে স্কুল কলেজ বা যে বিদ্যা চর্চার কেন্দ্রগুলো ম্যানেজ করে, চালনা করে, সেইগুলোতে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। ওকে, বা ধর্মীয় ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, আর্টিকেল 28 বলছে। তো এতগুলো জিনিস থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সংবিধান বারে বারে আমাদের এটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের দেশের পার্টিকুলার কোনো ধর্ম নেই, আমাদের দেশে যারা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে তারা নিজেদের মতো করে থাকতে পারবে, তারা নিজেদের ধর্মকে পালন করতে পারবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। তো এইটা আমাদের সংবিধানের একটা বড় বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। ইউনিভার্সাল শব্দের অর্থ হচ্ছে সার্বজনীন। ওকে, অ্যাডাল্ট শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক, এবং ফ্র্যাঞ্চাইজি শব্দের অর্থ হচ্ছে ফ্র্যাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার। ভোটাধিকার অর্থাৎ আমাদের সংবিধানের আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট বছরের পর ভারতের সমস্ত নাগরিক তাদের ভোট দেওয়ার একটা অধিকার রয়েছে, এটা আমাদের দেশের সংবিধানের একটা বৈশিষ্ট্য। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টস universal adult franchisee as the basic election of Lok Sabha and the state legislative assembly। লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা। ওকে, বিধানসভাকে বলা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ রাজ্য। স্টেট শব্দের অর্থ হচ্ছে রাজ্য, রাজ্যের, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে আইনসভা, আইনসভা। তো রাজ্যের আইনসভার যে ভোট, অর্থাৎ রাজ্যের আইনসভা হচ্ছে বিধানসভা। তো বিধানসভার ভোট এবং লোকসভার ভোট, এইখানে এই দুটো ক্ষেত্রে যে ভোটের সিস্টেম নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। অর্থাৎ নির্দিষ্ট বছরের পর একটা বছর, অর্থাৎ হচ্ছে বলা হয়েছে আমাদের সংবিধানে 18 বছর হলে যে কোনো মানুষ, সে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে, সে ভোট দেওয়ার অধিকার পাবে। এভরি সিটিজেন হু ইজ নট লেস দেন 18 ইয়ার্স অফ দ্য এজ, যার বয়স 18 বছর বা তার বেশি, হ্যাজ রাইট টু ভোট উইদাউট এনি ডিসক্রিমিনেশন অফ কাস্ট, রেস, রিলিজিয়ান, সেক্স, লিটারেসি, ওয়েলথ, এই সমস্ত কিছু দেখা হবে না। তার ধর্ম দেখা হবে না, তার জাতি দেখা হবে না, তার লিঙ্গ দেখা হবে না, তার শিক্ষার হার দেখা হবে না, তার কত সম্পত্তি রয়েছে সেগুলো দেখা হবে না, তাকে ভোটের অধিকার দেওয়া হবে। এই জিনিসটা বলা হচ্ছে 18 বছর হলেই সেটা সে পেয়ে যাবে। এই জিনিসটা আগে ছিল না, অর্থাৎ স্বাধীনতার পরেও
এই ভোট দেওয়ার বয়স ছিল হচ্ছে 21 বছর। 21 বছর থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়। কবে করা হচ্ছে? 1989 খ্রিস্টাব্দে 61তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1988 খ্রিস্টাব্দে পাস হয়। এবং এইটার মাধ্যমে ঠিক তার পরের বছর 1989 খ্রিস্টাব্দে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়। এইটা আমাদের সংবিধানের একটা বৈশিষ্ট্য। এবার হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। বাংলা হচ্ছে একক নাগরিকত্ব। নাগরিকত্ব অর্থাৎ আমাদের দেশের একটাই নাগরিকত্ব রয়েছে। আমরা যেখানেই যাই না কেন, সেটা আমি ভারতের উত্তরে যেতে পারি, দক্ষিণে যেতে পারি, পূর্বে যেতে পারি, পশ্চিমে যেতে পারি, আমাদের একটাই নাগরিকত্ব, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান, ভারতীয়। ওকে, তো এই জিনিসটা আমাদের দেশের একটা বিশেষ বৈশিষ্ট্য। কেন এইগুলোকে কেন বৈশিষ্ট্যের মধ্যে রাখা হচ্ছে? পৃথিবীর অনেক দেশের সংবিধান রয়েছে যেখানে বলা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপ শব্দের অর্থ হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ, এই শব্দটার অর্থ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। বাংলা হবে দ্বৈত নাগরিকত্ব। অর্থাৎ তার দুটো নাগরিকত্ব রয়েছে। যেমন তাকে একটা প্রথম যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সে একটা দেশের নাগরিক। সেকেন্ড দেওয়া হচ্ছে তাকে সে একটা রাজ্যের নাগরিক। উদাহরণ, খুব কমন উদাহরণ হচ্ছে ইউএসএ। ইউএসএর যারা নাগরিক তাদের দুটো নাগরিকত্ব রয়েছে। তারা যে যে রাজ্যগুলোতে থাকে তাদের একটা নাগরিকত্ব রয়েছে, সেই রাজ্যের জন্য একটা নাগরিকত্ব সে পায়, আর দেশের জন্য একটা নাগরিকত্ব পায়। এই জিনিসটা আমাদের দেশে নেই। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমার কোনো সে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নেই। এটা আমাদের সংবিধানের একটা বিশেষ বৈশিষ্ট্য। দো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারাল অ্যান্ড envisage a dual policy, center and state, it provides for only a single citizenship, that is Indian citizenship. এখানে বলা হচ্ছে যে ভারতের সংবিধান যদিও ফেডারাল সিস্টেমে চলে কিছুটা হলেও, আমরা আগের দিনে দেখে এসেছি যে ভারতের সংবিধান তাতে পুরোপুরি ফেডারাল সিস্টেম নয়, আবার পুরোপুরি ইউনিয়ন সিস্টেম নয়, তার মাঝামাঝি একটা সিস্টেম। তো সেটাকে একটা নতুন নাম কিছু দেওয়া হয়েছে, যেমন কোয়াসি ফেডারাল। তো এর মানেটা কি, এটা আমরা আগের দিন আলোচনা করেছি, সেটা আর এখানে আলোচনা করছি না। কিন্তু ফেডারাল সিস্টেমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দ্বৈত নাগরিকত্ব, ডুয়েল সিটিজেনশিপ। যেমন ইউএসএ একটা ফেডারাল কান্ট্রি, তার ডুয়েল নাগরিকত্ব রয়েছে। আমাদের দেশেও এরকম ফেডারাল মানে কি? ফেডারালের বাংলা হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, ফেডারাল হচ্ছে যুক্তরাষ্ট্র, ফেডারালের বাংলা যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র যেগুলো হবে তাদের কি হবে? দ্বৈত নাগরিকত্ব থাকবে। আমাদের দেশ যুক্তরাষ্ট্র ব্যবস্থার কিছুটা নিলেও তার মেন একটা বৈশিষ্ট্য নেয়নি, সেটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ। আমাদের দেশে একটাই সিটিজেনশিপ রাখা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ, ভারতীয় নাগরিক। তো এখানে সেরকম উদাহরণ দেওয়া হচ্ছে, ইন কান্ট্রিজ লাইক ইউএসএ অন দ্য আদার হ্যান্ড ইচ পার্সন ইজ নট অনলি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ইউএসএ, বাট অলসো এ সিটিজেন অফ পার্টিকুলার স্টেট হুইচ হি বিলংস। সে যে দেশে যে রাজ্যে থাকে সেই রাজ্যের একটা নাগরিকত্ব, সে যে দেশটাতে রয়েছে অর্থাৎ ইউএসএ তে রয়েছে তার একটা নাগরিকত্ব, দুটো নাগরিকত্ব তাকে দেওয়া হয়। In India, all citizens, irrespective of the state in which they are born or reside, enjoy the same political and civil rights of citizenship. অর্থাৎ প্রত্যেকের সমান অধিকার। এইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো যখন সিটিজেনশিপ চ্যাপ্টারে যাব তখন। ওকে, তো নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। ইন্ডিপেন্ডেন্ট বডিজ মানে হচ্ছে স্বাধীন কিছু বডিজ রয়েছে, স্বাধীন কিছু পোস্ট রয়েছে আমাদের দেশে, যারা না সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করে, না স্টেট গভর্নমেন্টের হয়ে কাজ করে, কারোর হয়েই কাজ করে না। তো এরকম কিছু ইন্ডিপেন্ডেন্ট বডিজ রয়েছে, সেটা আমাদের দেশের সংবিধানের আর একটা বড় বৈশিষ্ট্য। ওকে, the Indian Constitution not only provides for the legislative, executive and judicial organs of the government but also establish certain independent bodies. সেগুলো কি কি? প্রথম ইন্ডিপেন্ডেন্ট বডি হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের বাংলা হবে হচ্ছে, ইলেকশন মানে হচ্ছে নির্বাচন, আর কমিশনই হবে নির্বাচন কমিশন। তো এই যে পদটা, এটা সম্পর্কে কি বলা হচ্ছে? টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড দ্য অফিস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই পদগুলোর জন্য বা এই পোস্টগুলোতে যারা যারা নির্বাচিত হন তাদের নির্বাচন নেওয়ার ব্যবস্থাটা করে এই ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। তো এরা
পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বডি, এদেরকে কেউই কন্ট্রোল করবে না, না সেন্ট্রাল গভর্নমেন্ট যে পাওয়ারে রয়েছে সেও কন্ট্রোল করবে না, তার হাতেও ক্ষমতা নেই এদেরকে কন্ট্রোল করবে। তো নয়তো এই যে ভোটের সিস্টেমটা সেটাই বেকার হয়ে যাবে যদি কেউ একে কন্ট্রোল করে। তো এরকম বৈশিষ্ট্য রয়েছে আমাদের দেশের সংবিধানে। এই গেল। সেকেন্ড হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বাংলা এটার হচ্ছে, আমি বাংলাগুলো আজকে কালেক্ট করেছি, কিছু কিছু বাংলা খুবই কঠিন অ্যাকচুয়ালি, সেই রকম হয়তো পরীক্ষাতেও প্রশ্ন আসবে না। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলেই বাংলাতে পরীক্ষায় লেখা থাকবে, কিন্তু এর বাংলা হচ্ছে নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক ও মহাগণনা, মহাগণনা পরীক্ষক। তো কারোর যদি বাংলাটা খুব দরকার লাগে এটা লিখে নিতে পারো, মহাগণনা পরীক্ষক দীর্ঘ হবে। তো নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক বা ইংরেজিতে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এনার কাজ কি? ইনি কি করেন? অডিট দ্য অ্যাকাউন্টস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের কিছু খরচ রয়েছে, তারা কিছু ইনকাম করছে, সেইগুলোকে পরীক্ষা করা, তার যে হিসেব নিকেশ সেগুলোকে পরীক্ষা করা, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট, রাজ্যগুলোও সেম কিছু না কিছু কাজ করছে, তার থেকে তারা টাকা পাচ্ছে, আবার কিছু প্রজেক্ট বানাচ্ছে, বিভিন্ন কারণে টাকা খরচ করছে, সমস্ত কিছু পরীক্ষা করে এই একজন ব্যক্তি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যে পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট, তার কাজে কেউই হস্তক্ষেপ করতে পারবে না। সি থার্ড হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি। এখানে যে এই যে বোর্ডটা, এরা কি করে? পরীক্ষা নেয়। কোন ব্যাপারে পরীক্ষা নেবে? অল ইন্ডিয়া সার্ভিস, অর্থাৎ যে সর্বভারতীয় যে উচ্চ পদগুলো রয়েছে, ঠিক আছে, হায়ার সেন্ট্রাল সার্ভিস, এই সমস্ত পদগুলো রয়েছে, এই পদগুলোতে তারা কর্মী নিয়োগ করে ভারত থেকে, ভারতের যারা জনগণ তারা এখানে পরীক্ষা দিয়ে। তো তোমরা জানো ইউপিএসসির পরীক্ষা বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, বা আমাদের যেটা ডাব্লিউবিপিএসসি, সেটা অ্যাকচুয়ালি কি? স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন, তো সেই জন্য এটা এসপিএসসি। তো এই জিনিসগুলো কি করে? এরা যে পরীক্ষা নিচ্ছে, এটা একে কেউ কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, মনে হতে পারে, আমরা অনেক সময় বলি যে এটাকে রাজ্য সরকার কন্ট্রোল করছে, একে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করছে, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি, এদের ওপরে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, এরকম বলা রয়েছে সংবিধানে। এরা সম্পূর্ণভাবে নিজেদের মতো করে কাজ করবে। তো এটা আমাদের সংবিধানের একটা বিশেষ বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস। এমার্জেন্সি শব্দের অর্থ হচ্ছে জরুরি অবস্থা, ঠিক আছে, জরুরি অবস্থা। জরুরি অবস্থা এই জিনিসটাও আমাদের দেশের একটা সংবিধানের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটাও আমাদের দেশের সংবিধানে লেখা রয়েছে। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট এলাবোরেট ইমার্জেন্সি প্রভিশন টু এনেবল দ্য প্রেসিডেন্ট টু মিট এনি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এফেক্টিভলি। অর্থাৎ দেশে যদি কোনো কারণে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে ল অ্যান্ড অর্ডার বা বলা যেতে পারে আইন কানুন সমস্ত প্রবলেমের মধ্যে পড়ে গেছে, কি কারণে হতে পারে? কেউ আক্রমণ করলো, ব্যাপকভাবে আক্রমণ করলো, কোনো কারণে কিছু ভারতের মধ্যে অন্তরের মানে ভারতের দেশের বাউন্ডারির মধ্যে কোনো কারণে বিদ্রোহ দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? ল অ্যান্ড অর্ডার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। সেই সময় যাতে এই সমস্ত ঘটনা যাতে না ঘটতে পারে, বা এরকম ঘটলে সেটার ব্যবস্থা দ্রুত নেওয়া যায়, তাই জন্য এই এমার্জেন্সি প্রভিশনের কথা আমাদের সংবিধানে দেওয়া রয়েছে। এবং এর মাধ্যমে কি করা হয়েছে? এনেবল দ্য প্রেসিডেন্ট টু মিট এনি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এফিসিয়েন্টলি, অর্থাৎ প্রেসিডেন্টের হাতে তখন সমস্ত ক্ষমতা চলে যাবে এবং প্রেসিডেন্ট সেইটাকে প্রপারলি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন, যাতে সেই যে ঘটনাটা ঘটেছে সহজে সেটাকে রিমুভ করা যায়। The rationality behind the incorporation of these provisions to safeguard the sovereignty, unity, integrity, and security of the country and democratic political system and the constitution. তো সমস্ত জিনিস, ভারতের যে ঐক্যবদ্ধতা, একতা, ইউনিটি, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেটা যাতে তার উপর যাতে না প্রভাব পড়ে, তাহলে সেই কারণে এই অবস্থার এই জরুরি অবস্থা নেওয়া হয়। এবং সেই সময় প্রেসিডেন্ট তার এই কাজগুলো করেন। কি কি করেন সেটা আমরা যখন পড়বো এই সমস্ত জিনিসগুলো,
তখন জানবো। অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্ট কথাটা বলা হচ্ছে প্রেসিডেন্টের নাম করে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সমস্ত ক্ষমতা ভোগ করবে, তখন আর রাজ্যের ক্ষমতা কোনো থাকবে না। এই ইমার্জেন্সি যখন ডাকা হবে, জরুরি অবস্থা যখন হবে, তখন রাজ্যের হাতে বিশেষ ক্ষমতা থাকে না, সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার প্রেসিডেন্টের নাম করে কন্ট্রোল করে। এই সম্পর্কে আমরা ডিটেলসে পরে পড়বো। তো এখানে কি কি বলা হয়েছে, তা তিন ধরনের এমার্জেন্সির কথা বলা রয়েছে। প্রথম হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, সেকেন্ড হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে জাতীয়, ন্যাশনাল হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। ওকে, ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি অবস্থা। এখানে কি হয়, অন দ্য গ্রাউন্ড অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্ম রেবেলিয়ন, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি কোন কোন কারণে ডাকা যেতে পারে। প্রথম হচ্ছে ওয়ার অর্থাৎ যুদ্ধ, এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে হচ্ছে বাইরে থেকে কোনো শত্রু যদি আমাদের উপর আক্রমণ করে সেই সময় ডাকা যেতে পারে। আর্ম রেবেলিয়ন মানে হচ্ছে ভেতর থেকে যদি কেউ অস্ত্র হাতে বিদ্রোহ ঘোষণা করে। আর্ম রেবেলিয়ন অর্থাৎ কোনো একটা পার্টিকুলার দল, কেউ কোনো একটা জায়গা থেকে উঠে এলো, তারা দেশের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল দেশের মধ্যে থেকে, তখন এই এমার্জেন্সিটা ডাকা যেতে পারে, এবং এটা রয়েছে আর্টিকেল 352। কিন্তু এই যে জিনিসটা আমরা যখন এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো, তাহলে তখন দেখব যে এর মধ্যে মারাত্মক ব্যাপার দেওয়া রয়েছে। প্রথমেই বলেছি যে এই সময় যখন এই এমার্জেন্সিগুলো ডাকা হবে, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে হয়ে যাবে, পুরো আলটিমেট পাওয়ারফুল হয়ে যাবে, তাদের হাতে সমস্ত ক্ষমতা চলে যাবে। এর অপব্যবহার সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, এবং এটা হয়েও ছিল। সেই কারণে এই ন্যাশনাল এমার্জেন্সির অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোন আইনের মাধ্যমে, অবশ্যই চেঞ্জ করতে গেলে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, অর্থাৎ সংবিধানকে সংশোধন করতে হবে। তো সেই কারণে কি করা হচ্ছে, 44তম সংবিধান সংশোধনী আইন 1978 খ্রিস্টাব্দে একটা টার্ম আগে ছিল, যেটা ছিল হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, সেইটাকে চেঞ্জ করে এই টার্মটাকে অ্যাড করা হচ্ছে, যেটা হচ্ছে আর্ম রিবেলিয়ন। ওকে, আর্ম রেবেলিয়ন যে শব্দটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, সেটা আগে ছিল না, যখন সংবিধান প্রথমে লেখা হয় তখন ছিল না, এটা পরবর্তীকালে অ্যাড করা হয়। এর কারণ হচ্ছে, আচ্ছা এই কারণ ফারণগুলো এখন দেখবো না, তাহলে গুলিয়ে যাবে, এটা যখন চ্যাপ্টার আসবে তখনই দেখবো। তো চেঞ্জ করা হচ্ছে, কবে করছে এটা ইম্পর্টেন্ট, 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। থার্ড যে এমার্জেন্সি স্যার, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। আচ্ছা, এই যে ব্যাপারটা, স্টেট ইমার্জেন্সির আর এক নাম হচ্ছে প্রেসিডেন্ট রুল, বাংলায় যাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন। সরি, রাষ্ট্রপতি শাসন, ঠিক আছে। আর এটা রয়েছে হচ্ছে আর্টিকেল 356, 356 নম্বর আর্টিকেলে। ওকে, আরেকটা আর্টিকেল 365, এই আর্টিকেল, এই দুটো আর্টিকেলের মাধ্যমে এটা বলা রয়েছে। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ফিনান্সিয়াল শব্দের অর্থ হচ্ছে আর্থিক, আর্থিক জরুরি অবস্থা। তো এইটা রয়েছে আর্টিকেল 360, 360 নম্বর আর্টিকেলে, বোঝা যাচ্ছে এটা আর্থিক কারণে। এইগুলো কি আবার বলছি পরে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই, তখন আরো ডিটেলসে এগুলো সম্পর্কে জানবো। এখানে কি বলা হচ্ছে, ডিউরিং দ্য ইমার্জেন্সি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিকেম অল পাওয়ারফুল। এখানে বলেই দেওয়া হয়েছে যে যখন এই ইমার্জেন্সিগুলো ডাকা হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার পুরোপুরি পাওয়ারফুল হয়ে যাবে, তাদের হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে। ওকে, ইট কনভার্টস দ্য ফেডারাল স্ট্রাকচার ইন্টু এ ইউনিটারি ওয়ান উইদাউট এ ফর্মাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এই সময়ে, পার্টিকুলার এই সময়তে সমস্ত ক্ষমতা যেহেতু সংবিধান এর হাতে চলে আসবে, কেন্দ্রীয় সরকারের হাতে, তখন আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেডারাল স্ট্রাকচার থেকে চেঞ্জ হয়ে গিয়ে ইউনিটারি সিস্টেমে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে সিস্টেমটা, আমাদের দেশের যে সংবিধান, এখানে রাজ্যেরও কিছু ক্ষমতা রয়েছে, সেন্ট্রালেরও কিছু ক্ষমতা রয়েছে। এই দিক থেকে দেখলে আমাদের সংবিধান একটা ফেডারাল স্ট্রাকচার। বারে বারে বলছি, এই জিনিসটা কিন্তু গুলিয়ে যেতে পারে, কারণ আমাদের দেশ না ফেডারাল না ইউনিয়ন, অর্থাৎ আমাদের দেশ না যুক্তরাষ্ট্র না ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে এক দেশীয়, তাই তো। তো দুটোর মাঝামাঝি একটা সিস্টেম। তো যখন এইরকম এমার্জেন্সি ডাকা হবে, তখন আমাদের দেশ পুরোপুরি একটা ইউনিয়নে পরিণত হয়ে যাবে, তখন আর ফেডারাল সিস্টেমের কিচ্ছু থাকবে না। ওকে, এই অবধি রাখছি, কারণ বেশি বললে এখন গুলিয়ে যাবে, যখন এই চ্যাপ্টারটা আসবে তখন আরো ডিটেলসে তখন বলবো। 3 টায়ার গভর্নমেন্ট, আমাদের দেশের সংবিধান বা আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে 3 টায়ার। এই জিনিসটা ইউনিক বৈশিষ্ট্য আমাদের সংবিধানের, কারণ
পৃথিবীর অন্যান্য দেশে এই সিস্টেমটা দেখা যায় না। অন্যান্য দেশে অনেক দেশ রয়েছে যেখানে কি হয়, প্রথমে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার আন্ডারে রয়েছে স্টেট গভর্নমেন্ট, এর নিচে হয়তো কিছু থাকে না, তাদের হাতে পাওয়ার থাকে না। আমাদের দেশে সেখানে রয়েছে কি, রয়েছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এদের হাতে পাওয়ার রয়েছে। তো এই যে সিস্টেমটা, প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেকেন্ড হচ্ছে স্টেট গভর্নমেন্ট, থার্ড হচ্ছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই যে তিনখানা সিস্টেম, সেই জন্য এটাকে বলা হচ্ছে থ্রি টায়ার গভর্নমেন্ট, ত্রিস্তর বিশিষ্ট গভর্নমেন্ট। থ্রি টায়ার শব্দের বাংলা হচ্ছে ত্রিস্তর। তো ত্রিস্তর বিশিষ্ট গভর্নমেন্ট এটাকে বলা হচ্ছে। অরিজিনালি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লাইক এনি আদার ফেডারেল কনস্টিটিউশন প্রোভাইড ফর এ dual policy and content provisions with regard to the organization and the powers of the central and the state. তো আগে এই সিস্টেমটা ছিল না, কিন্তু পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে আলাদা ক্ষমতা দেওয়া এই জিনিসটা পরে হয়। তার আগে দুটোই ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। ক্লিয়ার? পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিকে আলাদা করে তাদেরকে ক্ষমতা দেওয়া, তাদেরকে শাসন ব্যবস্থাতে অ্যাড করা, এই জিনিসটা পরে হয়। কবে হচ্ছে? 73 এবং 74তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1992 খ্রিস্টাব্দে পাস হয়, হ্যাভ অ্যাডেড থ্রি টায়ার গভর্নমেন্ট। এই সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয় বা সাংবিধানিক একটা মর্যাদা দেওয়া হয়। তার ফলে এই ত্রিস্তর বিশিষ্ট গভর্নমেন্ট সিস্টেম ভারতে চালু হচ্ছে। ওকে, হুইচ ইজ নট ফাউন্ড ইন এনি কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর আর কোথাও এইরকম সিস্টেম দেখা যায় না যেটা আমাদের দেশে রয়েছে। এটা তাহলে ইউনিক বৈশিষ্ট্য হলো। দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী আইন 1992 খ্রিস্টাব্দে, এখানে কি করছে? এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতকে একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হচ্ছে, পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হচ্ছে। এবং এই কারণে পার্ট 9 এটা অ্যাড করা হচ্ছে আমাদের সংবিধানে। নতুন একটা পার্ট অ্যাড করা হচ্ছে, যেটা হচ্ছে পার্ট 9, এবং নতুন শিডিউল অ্যাড করা হচ্ছে, শিডিউল 11, 11 নম্বর শিডিউল, এটা অ্যাড করা হচ্ছে। অন্যদিকে 74তম সংবিধান সংশোধনী আইন সেম বছরে 1992 খ্রিস্টাব্দে পাস হয়, এবং এখানে মিউনিসিপ্যালিটি গুলোকে একটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হচ্ছে। এবং এখানেও একটা পার্ট যেটা অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে পার্ট 9A। আগেরটা হচ্ছে 9, পরেরটা হচ্ছে 9A, এবং 18টা এখানে হবে না, পার্ট 9A অ্যান্ড এ নিউ শিডিউল হচ্ছে 12। এখানে হয়েছিল 11 নম্বর শিডিউল, এখানে তারপর একটা 12 নম্বর শিডিউল অ্যাড করা হচ্ছে। এই দুটোর মাধ্যমে আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি গুলোকে একটা আলাদা মর্যাদা দেওয়া হচ্ছে, তারা শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ। তোমরা জানো যে এখন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এগুলো শাসন করে আমাদের এই ছোট জায়গাতে। আমরা যে মিউনিসিপ্যালিটির অঞ্চলে আওতায় রয়েছি, তারা এখানে এই অঞ্চলটাতে শাসন করছে। বা কেউ যদি আমি মিউনিসিপ্যালিটিতে রয়েছি, কেউ যদি পঞ্চায়েতের আন্ডারে থাকে, সেই পঞ্চায়েতটা তাদের এই এরিয়াটাকে শাসন করছে। এই সিস্টেমটা অ্যাড করা হচ্ছে। তো এই সিস্টেমটা হচ্ছে আমাদের সংবিধানের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো কমপ্লিট হলো। এবার পার্ট অনুযায়ী কি কি সাবজেক্ট রয়েছে আমাদের সংবিধানে এবং কোন কোন আর্টিকেলে সেগুলো রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে বারে বারে রিভাইজ করতে হবে। দরকার হলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, সেটা তোমরা প্রিন্ট করে নিয়ে বা যেভাবে হোক লিখে নিয়ে তোমাদের চোখের সামনে টাঙিয়ে রাখবে, যাতে এটা বারে বারে চোখে পড়ে এবং সেটা তোমরা কি করতে পারবে, মনে থাকবে। পার্ট 1, পার্ট 1-এ রয়েছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। বাংলা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সমূহ। আচ্ছা, এইগুলো বাংলা আমি বলে যাচ্ছি, তোমরা যদি চাও লিখে নিতে পারো। কেন্দ্র ও তার অঞ্চল সমূহ, তার প্রত্যেকটা লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো যদি বাংলাটা লাগে লিখে নিতে পারো। কেন্দ্র এবং তার অঞ্চল সমূহ 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। অর্থাৎ এই ইউনিয়ন অ্যান্ড টেরিটরি হচ্ছে সাবজেক্ট, এর আন্ডারে কয়েকটা আর্টিকেল রয়েছে। কি কি রয়েছে? 1, 2, 3, 4 এরকম করে আর্টিকেল রয়েছে, সেগুলোতে আলাদা আলাদা জিনিস বলা রয়েছে এই সম্পর্কে। এটা একটা হেডিং। তো এইগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো কি। তো যখন আমরা পরে এই চ্যাপ্টারটা সম্পর্কে পড়বো, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তখন এই আর্টিকেলগুলো একটা একটা আর্টিকেল করে করে পড়বো। 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর আর্টিকেল, 3 নম্বর আর্টিকেল। এখন আমরা ওভারঅল সাবজেক্টগুলোকে দেখে রাখছি। তো এটা গেল। সেকেন্ড পার্ট হচ্ছে সিটিজেনশিপ।
বাংলা হচ্ছে নাগরিকত্ব, 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। থার্ড পার্ট, 3 নম্বর পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, বাংলা হচ্ছে মৌলিক অধিকার, 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 4 নম্বর পার্ট হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ বাংলা হচ্ছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। পার্ট 4A, 4 এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, 51A আর্টিকেলে এটা রয়েছে। পার্ট 5 রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, যেটা 52 থেকে 151 নম্বর আর্টিকেল অবধি রয়েছে। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আবার কিছু আলাদা আলাদা আর্টিকেল রয়েছে, সেগুলো সব যখন আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো তখন আলাদা আলাদা করে পড়বো। তো চ্যাপ্টারগুলো হচ্ছে এখন আর আমাদের দরকার নেই, আমরা হেডিংসটা যেহেতু পড়ছি ফার্স্টে, কারণ ছোট ছোট করে 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 এগোতে থাকলে কি হবে, ব্যাপারটা আমাদের মাথায় থাকবে। এখনই যদি সমস্ত আর্টিকেল, সমস্ত পার্ট যদি একসাথে ধরে একটা ভিডিও করে তোমাদের বলে দিই, তাহলে অসুবিধা হয়ে যাবে যারা নতুন তাদের জন্য। পুরনো যারা পড়ছো তাদের অসুবিধা হবে না অতটা। তো দ্য ইউনিয়ন গভর্নমেন্ট কত নম্বর পার্টে রয়েছে? 5 নম্বর পার্টে রয়েছে, আর 52 থেকে 152 নম্বর আর্টিকেলের মধ্যে এটা রয়েছে। তো আমি এখন বলবো শুধুমাত্র এইটুকুই এখন পড়বে, যতটুকু বলছি ততটুকুই পড়বে। এইখানে চ্যাপ্টারে কি কি রয়েছে এটা আমরা পরে পড়বো। এই লিস্টটা এখানে তৈরি করে দেওয়ার কারণ হচ্ছে পরে যখন পড়বো আবার একটা লিস্ট যাতে তৈরি না করতে হয়, সেই জন্য একবারে অ্যাড করে দিয়েছি। কিন্তু এখন কোনটা পড়বে, শুধু মানে কোনটা মনে রাখবে, 5 নম্বর পার্টে রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, 52 থেকে 152 নম্বর আর্টিকেল। 6 নম্বর পার্টে তেমনি ভাবে রয়েছে স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকার, 152 থেকে 237 নম্বর আর্টিকেলের মধ্যে রাজ্য সরকার সম্পর্কে সমস্ত কিছু বলা রয়েছে। তো এখানেও আবার চ্যাপ্টারগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো পরে দেখবো। তারপর হচ্ছে 7 নম্বর পার্ট, বলা হচ্ছে স্টেট ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল। এটা ডিলিট করে দেওয়া হয়েছে, এটা নেই আজকের সংবিধানে, আর এই জায়গাটাই নেই, এটা পুরোপুরি ডিলিটেড। তো সেই জন্য এটা আমাদের মনে রাখতে হবে না, শুধু এটা মনে রাখবো কোন পার্টটাকে ডিলিট করা হয়েছে। 7 নম্বর পার্টকে ডিলিট করা হয়েছে। তারপর হচ্ছে 8 নম্বর পার্ট, 8 নম্বর পার্টে রয়েছে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল, 239 থেকে 242 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। 9 নম্বর আর্টিকেল আমরা দেখলাম অ্যাড করা হয়েছে পঞ্চায়েত, 243 থেকে 243 ও, এটা হচ্ছে ও, এবিসিডি যে ও, সেই ও। তারপর হচ্ছে 9 নম্বর 9 এ পার্ট 9A, এখানে রয়েছে মিউনিসিপ্যালিটি, 243P থেকে 243ZG। কারণ দেখো 243 ও লাস্ট দেখলাম, 243 ও হচ্ছে মিউনিসিপ্যালিটি শেষ হলো, তার আগে ছিল হচ্ছে পঞ্চায়েত শেষ হলো, 243 MNO শেষ হলো। তারপর 243P থেকে শুরু হবে, পি, তারপর কিউ, তারপর আর, এইভাবে শুরু হচ্ছে। তো ও অব্দি রয়েছে পঞ্চায়েত, ও এর পর থেকে রয়েছে মিউনিসিপ্যালিটি, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড অব্দি গেল। জেড অব্দি গিয়েও শেষ হচ্ছে না, তাই জন্য কি করা হয়েছে, জেড এ, জেড বি, জেড সি, জেড ডি, এইভাবে করা হয়েছে। এবার বলবে এরকম করার কি দরকার ছিল, পরেরটা করে দিলেই হতো, কারণ পরে আর্টিকেল অলরেডি ছিল, তো সেই জন্য এরকম করা হয়েছে। ওকে, 243ZG অবধি রয়েছে হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি। তো এরকম করবে যেতে 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 243ZG তে গিয়ে শেষ হয়েছে মিউনিসিপ্যালিটি। তারপর হচ্ছে 9B তে রয়েছে পার্ট 9B, এখানে রয়েছে কোঅপারেটিভ সোসাইটিস। কোঅপারেটিভ সোসাইটির বাংলা হচ্ছে সমবায় সমিতি, সমবায় সমিতি। ওকে, তো এখানে কি কোথা থেকে রয়েছে, 243ZH থেকে 243ZT। এখানে কত অব্দি দেখলাম, মিউনিসিপ্যালিটি শেষ হয়েছে ZG তে, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। ZG এর পর আসবে কি, ZH, তারপর ZI, JK, এরকম করতে করতে ZT অব্দি রয়েছে কোঅপারেটিভ সোসাইটি। হয়ে গেল আমাদের 9 নম্বর আর্টিকেল পার্ট অব্দি হলো। এখানে হচ্ছে 10 নম্বর পার্ট, এগুলো সবই হচ্ছে পার্ট। 10 নম্বর পার্টে রয়েছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। শিডিউল মানে হচ্ছে তফসিল, এবং ট্রাইবাল মানে হচ্ছে উপজাতি। তো তফসিল এরিয়া, তফসিল অঞ্চল এবং উপজাতি অঞ্চল, এটা রয়েছে 10 নম্বর পার্টে, আর্টিকেল 244 থেকে 244A। তারপর হচ্ছে পার্ট 11 নম্বর পার্টে রয়েছে রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, অর্থাৎ
ইউনিয়ন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক, এটা রয়েছে 11 নম্বর পার্টে 245 245 থেকে 263 নম্বর আর্টিকেল। জাস্ট এই জিনিসটা এখন শুধুমাত্র মনে রাখতে হবে তোমাদের, এগুলো অবশ্যই কয়েকবার রিডিং করবে, চোখের সামনে রেখে দেবে অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে পার্ট 12, চ্যাপ্টারগুলো এখন পড়ছি না, চ্যাপ্টারগুলো পরে দেখবো। তারপর হচ্ছে 12 নম্বর আর্টিকেল, 12 নম্বর পার্ট। 12 নম্বর পার্টে রয়েছে ফিন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুইটস। ফিন্যান্স মানে হচ্ছে অর্থ, প্রপার্টি মানে হচ্ছে সম্পদ, কন্ট্রাক্ট মানে হচ্ছে দুজনের মধ্যে কন্ট্রাক্ট, চুক্তি। এই সমস্ত জিনিসগুলো রয়েছে 264 থেকে 300A আর্টিকেলের মধ্যে। তারপর হচ্ছে 13 নম্বর আর্টিকেল, 13 নম্বর বারে বারে আর্টিকেল বলছি, 13 নম্বর পার্ট। 13 নম্বর পার্টে রয়েছে ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইদিনের পর একটা স্পেস হবে, উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, এই সমস্ত জিনিস সম্পর্কে এখানে বলা হয়েছে। কোথাকার ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হয়েছে? উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে, রাজ্যগুলোর মধ্যে যে ব্যবসা বাণিজ্য, সেইটা এখানে বলা হয়েছে 301 থেকে 307 নম্বর আর্টিকেল। পার্ট নাম্বার হচ্ছে 14 নম্বর পার্টে বলা হয়েছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত জিনিসগুলো, সেটা রয়েছে 308 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে। এরপর হচ্ছে 14A, এখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালস, 231A টু, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এটা এইখানটায় চলে যাবে, ঠিক আছে? এখান থেকে আমি কেটে দিচ্ছি, তোমরা একটু ঠিকঠাক করে লিখে নিও। এটা এখানে যাবে 323A থেকে 323B এই আর্টিকেলের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে 15 নম্বর আর্টিকেল। 15 নম্বর আর্টিকেল হচ্ছে ইলেকশন হচ্ছে নির্বাচন, রয়েছে 324 থেকে 329A আর্টিকেলের মধ্যে। তারপর হচ্ছে 16 নম্বর পার্ট। 16 নম্বর পার্টে রয়েছে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাস, কিছু ক্লাস মানে হচ্ছে শ্রেণী, বিভিন্ন শ্রেণীর সম্পর্কে এখানে বলা রয়েছে 330 থেকে 342 আর্টিকেলের মধ্যে এটা রয়েছে। তারপর হচ্ছে 17 নম্বর পার্ট, 10, 15, 17 নম্বর পার্টে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি সরকারি ভাষা, 343 থেকে 351 আর্টিকেলের মধ্যে এগুলো রয়েছে। ওকে, তারপরে আমরা যাচ্ছি 18 নম্বর পার্টে। 18 নম্বর পার্টে খুব ইম্পর্টেন্ট জিনিস বলা রয়েছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি, জরুরি অবস্থা, 352 থেকে 360 এই আর্টিকেলের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে 18 হলো 19 নম্বর পার্টে রয়েছে মিসলেনিয়াস, বিভিন্ন জিনিস সম্পর্কে এখানে বলা রয়েছে 361 থেকে 367 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এবার হচ্ছে 20 নম্বর পার্ট। 20 নম্বর পার্টে রয়েছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটাও ভেরি ইম্পর্টেন্ট, সংবিধানকে কিভাবে সংশোধন করা যাবে সেই সম্পর্কে বলা রয়েছে 20 নম্বর পার্টে। আর্টিকেল হচ্ছে 368, 368 নম্বর আর্টিকেল, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 21 নম্বর পার্ট। 21 নম্বর পার্টে রয়েছে টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস। টেম্পোরারি মানে হচ্ছে সাময়িক, ওকে, টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সাময়িক, ক্ষণস্থায়ী। ট্রানজিশনাল শব্দের অর্থ হচ্ছে বাংলা হচ্ছে পরিবর্তনশীল, আর স্পেশাল মানে হচ্ছে বিশেষ প্রভিশন, বিশেষ কিছু জিনিস এখানে বলা রয়েছে, এইরকম টাইপের জিনিস বলা রয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। 369 থেকে 392 আর্টিকেলের মধ্যে রয়েছে। আর লাস্ট পার্ট হচ্ছে 22 নম্বর পার্ট। আমাদের সংবিধানে 22টাই পার্ট রয়েছে, তো 22 নম্বর পার্টে রয়েছে শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, টেক্সট ইন হিন্দি এন্ড এই সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ শর্ট টাইটেল মানে ছোট যে উপাধি সম্পর্কে এখানে বলা রয়েছে। কমেন্সমেন্ট মানে হচ্ছে সূচনা, ওকে, এটা মানে সূচনা। অথরিটেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রমাণিক। তো এইরকম জিনিস, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। 393 থেকে 395 অবধি রয়েছে এটা। তো এই হচ্ছে আমাদের টোটাল পার্ট এবং টোটাল আর্টিকেল কি রয়েছে। এখানে একটা হেড দেওয়া হয়েছে, ফুটনোট দেওয়া হয়েছে, পার্ট 7, পার্ট 7 সম্পর্কে আমরা দেখে এসেছিলাম যে সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাই তো? পার্ট 7 এটা ডিলিটেড, তো সেটা কবে ডিলিট করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে। পার্ট 7 ডিলিট হয়েছে বাই 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 7 নম্বর সংবিধান সংশোধনী আইন, যেটা 1956 খ্রিস্টাব্দে পাস হয়, এই সময় এটাকে তুলে দেওয়া হয়। ওকে, এখানে এটা তুলে দেওয়া হলো।
আবার কিছু কিছু আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে, যেমন পার্ট 4A, পার্ট 4A, তারপর হচ্ছে পার্ট 14A, এই দুটো অ্যাড হয়েছে 42তম সংবিধান সংশোধনী আইন 1976 মাধ্যমে। তারপর হচ্ছে পার্ট 9A, 9A অ্যাড হয়েছে 74তম সংবিধান সংশোধনী আইন 1992 মাধ্যমে। পার্ট 9B, এটা অ্যাড হয়েছে 97তম সংবিধান সংশোধনী আইন 2011 মাধ্যমে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা চলে আসবো শিডিউল। যে শিডিউলগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটু দেখে নেবো, তাহলেই আমাদের আজকের যে টপিক সেটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এক মিনিট, কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ফার্স্ট শিডিউলে দেখো, আমি যেটুকু মার্ক করেছি এইটুকু মনে রাখলে এই ব্যাপারটা কি হয়েছে সেটা মনে থেকে যাবে। ফার্স্ট শিডিউলে বলা হচ্ছে নেম অফ দ্য স্টেটস, এবং দ্বিতীয় জিনিস বলা হচ্ছে নেম অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ। অর্থাৎ প্রথম শিডিউলে আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর নাম বলা রয়েছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার নাম বলা রয়েছে, সেইগুলো কতটা জায়গা জুড়ে বিস্তৃত সেইটা বলা রয়েছে। সেকেন্ড শিডিউল, দ্বিতীয় শিডিউলে বলা রয়েছে এমলুমেন্টস, অ্যালাওয়েন্স অ্যান্ড প্রিভিলেজ। এক কথায় যে সাংবিধানিক পোস্টগুলো রয়েছে তাদের মাইনে, তাদের যে তারা কতটা টাকা মাইনে হিসেবে পাবে, তারা তো কিছু টাকা পায়, সেই জিনিসগুলো এখানে বলা রয়েছে। এমলুমেন্টস, অ্যালাওয়েন্স অ্যান্ড প্রিভিলেজ, সেই কোন পোস্টগুলো সেগুলো এখানে বলা রয়েছে। আমরা না জানলেও বলে দিতে পারবো, যেমন প্রেসিডেন্ট, যেমন গভর্নর, স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, এরা কত টাকা করে পায়, কি কি অ্যালাওয়েন্স পায়, কি কি প্রিভিলেজ পায়, সুবিধা পায়, এইগুলো এখানে বলা রয়েছে। সেকেন্ড শিডিউলে বলা রয়েছে এইগুলো তাদেরকে দেওয়া হবে, এইটুকুই মনে রাখলে হবে। যে যে পোস্টগুলো রয়েছে, জাজ, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, সবার। থার্ড শিডিউল, 3 নম্বর শিডিউলে বলা হচ্ছে ওথ অর অ্যাফার্মেশন, অর্থাৎ ওথ শব্দের অর্থ হচ্ছে শপথ, তাই তো, বাংলা হচ্ছে শপথ। অর্থাৎ যে যে পদগুলো শপথ নেয়, সমস্ত পদের কি শপথ হবে, কিভাবে হবে, সেই সমস্তগুলো থার্ড শিডিউলে বলা রয়েছে। এবং কারা কারা শপথ নেয় তোমরা সকলেই জানো, বা যারা নতুন শুরু করছো তারা তো জানবেই, ভবিষ্যতে গিয়ে তাদের সম্পর্কে জীবনে কোনোদিন ভুলবে না। তো যেমন ইউনিয়ন মিনিস্টার, যারা মন্ত্রী, কেন্দ্রের যারা মন্ত্রী, তারা মন্ত্রিত্ব গ্রহণের আগে একটা শপথ পাঠ করেন, সকলেই আমরা জানি। তো সেই সমস্ত শপথ, জাজের শপথ, পার্লামেন্টের যারা মেম্বার তাদের শপথ, স্টেট মিনিস্টার যারা, এই যে ভোট হবে পশ্চিমবঙ্গের, নতুন যে বিধানসভা তৈরি হবে তার সব মেম্বাররা কি করবে, শপথ গ্রহণ করবে। এই সমস্ত জিনিসগুলো এখানে বলা হয়েছে কিভাবে শপথ নেওয়া হবে। ফোর্থ শিডিউলে বলা হয়েছে অ্যালোকেশন অফ স্টেট ইন রাজ্যসভা, অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভায় বিভিন্ন রাজ্য থেকে কতজন করে যাবে, কতজন মেম্বার সেইখানে যাবে সেটা এখানে বলা রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কজন যাবে, বিহার থেকে কতজন যাবে, ইউপি থেকে কতজন যাবে, বা ইভেন ইউনিয়ন টেরিটরিগুলো অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে কতগুলো করে মেম্বার এই রাজ্যসভায় যাবে, সেটা ফোর্থ শিডিউলে বলা রয়েছে। ফিফথ শিডিউলে বলা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল্ড এরিয়া অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস। শিডিউল্ড শব্দের অর্থ হচ্ছে তফসিল। তো তফসিল অঞ্চলগুলো এই সম্পর্কে এখানে বলা হয়েছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন মানে তাদের কিভাবে শাসন করা হবে, তাদের কিভাবে কন্ট্রোল করা হবে, সেই জায়গাগুলোকে কিভাবে শাসন করা হবে সেইটা বলা রয়েছে। সিক্সথ শিডিউলে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস, অর্থাৎ পঞ্চম শিডিউলে বলা রয়েছে হচ্ছে শিডিউল্ড এরিয়া অর্থাৎ তফসিল অঞ্চলগুলো, আর সিক্সথ শিডিউলে বলা রয়েছে ট্রাইবাল এরিয়া অর্থাৎ উপজাতি অঞ্চলগুলোর সম্পর্কে। এবং পার্টিকুলার স্টেটও বলা হয়ে গেছে, এখানে স্টেটও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 4টে স্টেটের যে ট্রাইবাল বা উপজাতি অঞ্চলগুলো রয়েছে সেইগুলো কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করা হবে, সেইগুলো কিভাবে শাসন করা হবে, সেটা এখানে বলা রয়েছে। 7 নম্বর শিডিউলে বলা রয়েছে ডিভিশন অফ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, অর্থাৎ 3টে লিস্ট রয়েছে, এটা সম্পর্কে আমরা পরে পড়বো। 3টে লিস্ট হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে যে জিনিসগুলো রয়েছে তার উপর আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে। স্টেট লিস্টের যে জিনিসগুলো রয়েছে সেইগুলোতে আইন তৈরি করার ক্ষমতা শুধুমাত্র রাজ্যগুলোর রয়েছে। কনকারেন্ট লিস্টে যেগুলো রয়েছে সেইগুলোতে আইন তৈরি করার ক্ষমতা দুজনেরই রয়েছে, সেন্ট্রালেরও রয়েছে, স্টেটগুলোরও রয়েছে। তো এইভাবে পাওয়ারের যে ডিভিশন
কার কাছে কোন জিনিসগুলো রয়েছে, কোন জায়গা কোন কোন বিষয়ে কে আইন বানাতে পারবে, এটা 7 শিডিউলে বলা রয়েছে। 8 শিডিউলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা যে যে কটা ল্যাঙ্গুয়েজ। প্রথমে যখন সংবিধান লিপিবদ্ধ হয় তখন 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, 14টা ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা ছিল, 14টা ভাষার কথা। বর্তমানে রয়েছে 22খানা ভাষা। এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলে বলাও হয়েছে যে কবে কোন ভাষা অ্যাড হয়েছে, প্রথমে কোন ভাষা ছিল। তো প্রথমে যে 14টা ভাষা ছিল তার মধ্যে হচ্ছে প্রথম আসামিজ, সেকেন্ড হচ্ছে বাংলা, থার্ড হচ্ছে বোড়ো, ফোর্থ ডোগরি, ফিফথ গুজরাটি, সিক্সথ হিন্দি, সেভেন্থ হচ্ছে কন্নড়, সেভেন্থ কাশ্মীরি, আট কোঙ্কনি। এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে এক একটা করে ভাষা। 9 নম্বর হচ্ছে মৈথিলি, 10 নম্বর হচ্ছে মালায়ালাম, ঠিক আছে, 11 হচ্ছে মণিপুরি, 12 হচ্ছে মারাঠি, 13 নেপালি, 14 উড়িয়া, 15 হচ্ছে পাঞ্জাবি, 16 সংস্কৃত, 17 হচ্ছে সাঁওতালি, 17 হচ্ছে সিন্ধি, 18 তামিল এবং 19 হচ্ছে তেলেগু, 20 হচ্ছে উর্দু। কোথাও কি বাদ গেল? 20টা আসছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে গন্ডগোল হয়েছে, এখানে দুবার 7 লিখে নিয়েছি। যাই হোক, এখানে হিসেব করলে দেখবে 22টা ভাষা রয়েছে। সেই 22টা ভাষা হচ্ছে আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এইগুলোকে রেকগনাইজ করা হয়েছে। সিন্ধি ভাষা আগে ছিল না, সিন্ধি ভাষাকে অ্যাড করা হয়েছে, এটা একটু আমি মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে। ওকে, সিন্ধি ভাষাকে অ্যাড করা হয়েছে 21তম সংবিধান সংশোধনী আইন 1967 মাধ্যমে। কোঙ্কনি, মণিপুরি এবং নেপালিকে অ্যাড করা হয়েছে 71তম সংবিধান সংশোধনী আইন 1992 মাধ্যমে। বোড়ো, ডোংরি, মৈথিলি এবং হচ্ছে সাঁওতালি, এগুলোকে অ্যাড করা হয়েছে 92তম সংবিধান সংশোধনী আইন 2003 মাধ্যমে। এবং ফাইনালি ওড়িয়াকে রিনেম করা হয়েছে, অর্থাৎ আগে এই ভাষাটার নাম ছিল হচ্ছে ওড়িয়া ভাষা, ORIYA ওড়িয়া, সেটাকে ওডিয়া ভাষা করা হচ্ছে 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এর মাধ্যমে, 96তম সংবিধান সংশোধনী আইন 2011। আচ্ছা, আমাদের এই অবধি হলো, এবার বাকি শিডিউলগুলো দেখে নিই। এটা যেহেতু আমাদের ওখানে দরকার ছিল, সেটা ফুটনোটে বলা হয়েছে। এবার হচ্ছে 9th শিডিউল, 9ম শিডিউলে বলা হয়েছে সিম্পলি মনে রাখো, জমিদারি সিস্টেম যেটা রয়েছে সেটাকে অ্যাবলিশন করার কথা এখানে বলা রয়েছে। ল্যান্ড রিফর্ম অ্যান্ড অ্যাবলিশন অফ জমিদারি। আগে জমিদারি ব্যবস্থা ছিল, সেইটাকে বন্ধ করা, এবং ল্যান্ড রিফর্ম হচ্ছে কিভাবে সেই জমিকে বিভিন্ন কৃষকদের মধ্যে ভাগ করা হবে, সেই জিনিসটা 9th শিডিউলে বলা রয়েছে। 10 নম্বর শিডিউলে বলা রয়েছে হচ্ছে, আচ্ছা 9th শিডিউল কবে অ্যাড হয়েছে? 1951 খ্রিস্টাব্দের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, একদম প্রথম সংবিধান সংশোধনী আইনে এই 9th শিডিউলকে অ্যাড করা হয়েছে। 10th শিডিউলে বলা হয়েছে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অন গ্রাউন্ড অফ ডিফেকশন। ডিফেকশন শব্দটার অনেক অর্থ হয়, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কর্তব্য বিচ্যুতি, অর্থাৎ তার যে কর্তব্য, তার যে দায়িত্ব রয়েছে সেটা যদি সে না করতে পারে বা সেটা সে না করে, তাহলে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে, সেইটার সম্পর্কে বলা রয়েছে 10th শিডিউলে। এবং কাদেরকে সরানো যেতে পারে? পার্লামেন্টের যারা মেম্বার, অর্থাৎ পার্লামেন্ট কাকে বলা হয়? লোকসভা, রাজ্যসভা, এদের যারা মেম্বার তাদেরকে সরানো যেতে পারে। স্টেট লেজিসলেচার হচ্ছে বিধানসভা, যেখানে বিধান পরিষদ রয়েছে, সেখানে বিধান পরিষদের মেম্বারদের সরিয়ে দেওয়ার ক্ষমতা বা সরিয়ে দেওয়ার সম্পর্কে বলা রয়েছে 10th শিডিউলে। এটাও অ্যাড করা হয়েছে পরবর্তীকালে 52তম সংবিধান সংশোধনী আইন 1985 খ্রিস্টাব্দে। এই যে শিডিউলটা, এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। এটাও মনে রাখবে, ডিফেকশন মানে বললাম যেটা কর্তব্য বিচ্যুতি, তার যে কর্তব্য সেটা যদি না করে তাহলে তাকে সরিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। আচ্ছা, এবার হচ্ছে 11th শিডিউল, এখানে বলা হচ্ছে পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত। এখানে পঞ্চায়েতের সম্পর্কে 11th শিডিউলে বলা রয়েছে, জাস্ট শুধু এই পঞ্চায়েত টার্মটা মনে রাখলেই হবে। 11th শিডিউলে রয়েছে পঞ্চায়েত, আর 12th শিডিউলে রয়েছে মিউনিসিপ্যালিটি।
পঞ্চায়েতের সম্পর্কে 19টা ব্যাপার বলা রয়েছে, যে 29টা ব্যাপার বলা রয়েছে যেগুলো সম্পর্কে পঞ্চায়েত কাজ করবে, পঞ্চায়েতের কোন কোন দায়িত্ব রয়েছে, কি কি করবে, সেটা এই 29টা জিনিস এই 11th শিডিউলে বলা রয়েছে। এটা অ্যাড হয়েছে 73তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে, সেটা আমরা আগেই দেখে এলাম। আর 12 নম্বরটা 12th শিডিউলও অ্যাড হয়েছে সেম টাইমে, কিন্তু শুধু অ্যামেন্ডমেন্ট একটা আলাদা, 74তম সংবিধান সংশোধনী আইন 1992 খ্রিস্টাব্দে। মিউনিসিপ্যালিটির 18টা দায়িত্বের কথা বলা রয়েছে, যে এই 18টা কাজ তারা করবে। আমাদের চ্যাপ্টার এখানে কমপ্লিট। এবার তোমাদের কাছে আমার অনুরোধ, যে যারা নতুন দেখছো বা নতুন দেখলে তাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। এরকম কন্টিনিউ করব আমরা, পুরো বইটা পুরো লাইন বাই লাইন যা যা বলা রয়েছে সমস্ত কিছু করব, কারণ WBCS পরীক্ষার জন্য করছি, ডিটেলসে ভিডিও বানাচ্ছি, তো প্রত্যেকটা জিনিস আমি অবশ্যই কন্টিনিউ করব। আর যাদের ভালো লাগলো প্লিজ লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে ভিউ বাড়ে, এই চ্যানেলটা একটু বড় হয়, তাহলে আরো ভালো কাজ আমরা করতে পারবো। তো প্লিজ তোমরা একটু লাইক করো, শেয়ার করো, এবং যদি নতুন হও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। এবং এই চ্যাপ্টারটা যেহেতু কমপ্লিট হয়ে গেল, এর উপরে একটা MCQ সেট আমি শুক্রবার দিন রাখবো, তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। শুক্রবার দিন কোন টাইমে সেটাও তোমাদের বলে দিচ্ছি। শুক্রবার দিন রাত্রি 9 PM আমাদের এর উপর একটা MCQ সেট হবে, তো সেটাতে অবশ্যই পার্টিসিপেট করো, এবং অবশ্যই এটা পুরো পড়ে নিও, তারপরে তোমরা পার্টিসিপেট করবে। দুটো ভিডিও আমি করলাম এই চ্যাপ্টারটার উপরে, সেখান থেকেই কোশ্চেনগুলো আসবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আগের বছরের কোশ্চেন এরকম এসেছে, সেরকম প্যাটার্ন বেস করে কোশ্চেন অ্যান্সার হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।